নমস্কার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। সেটা হলো এসআইআর। এই এসআইআর নিয়ে জনমানুষের মধ্যে একটা আহ, বিভিন্ন ভুল ধারণা তৈরি হয়েছে বা ভয় ভীতি তৈরি হয়েছে, যার ফলে অনেক মানুষ ভাবছেন যে আমরা হয়তো ভোটার লিস্টে আমাদের নাম থাকবে কি না, বা আমাদের এসআইআর থেকে বাদ গেলে বাদ চলে যেতে পারি। এরকম বিভিন্ন রকমের ধারণা রয়েছে। তো সেই বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে সবাইকে ক্লিয়ার করতে চাই, যেহেতু আমরা বিএলওর ডিউটি পেয়েছি এবং আমরা অলরেডি ট্রেনিং কমপ্লিট করেছি। সেই জন্য সাধারণ মানুষের মধ্যে এই বিষয়গুলো জানিয়ে দিতে চাই, তাহলে তাদের এই ভয়টা কেটে যাবে এবং তাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে, আশা করছি সেই ভুল ধারণাগুলো চলে যাবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ তথ্যটা আমি আমার এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। প্রথমত, নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকটা নির্দিষ্ট বুথে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং তাদের প্রত্যেককে আমরা দুটো করে ফর্ম দেব। এই দুটো ফর্ম আসলে একই ফর্ম। এই ফর্মটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম। এই ফর্মটা কী এবং কেন, প্রথমে বলি। এই ফর্মটা 2025 সালের লিস্টে যত ভোটারের নাম আছে, প্রত্যেকটা বুথে যত ভোটারের নাম আছে, প্রত্যেক ভোটারের জন্য এই দুটো করে একই ফর্ম কমিশন থেকে প্রিন্ট করে পাঠানো হবে তাদের নির্দিষ্ট নামের জন্য। কারো ফর্ম কারোর জন্য প্রযোজ্য নয়। এই ফর্মে কি থাকবে? ডেটা থাকবে আপনার নাম, ভোটার লিস্টে আপনার সিরিয়াল নম্বর, আপনার ভোটার আইডি কার্ডের নম্বর, আপনার বিধানসভা ক্ষেত্র, আপনার পার্ট নম্বর, সেই সঙ্গে আপনার ছবি থাকবে, যেটা আপনি ভোটার কার্ড করার সময় ওখানে দিয়েছিলেন। আর অতিরিক্ত সংযোজন হিসেবে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোড স্ক্যান করলে আপনার সম্পর্কে তথ্য আমরা পাব। আর তার পাশে একটা ঘর ব্ল্যাঙ্ক থাকবে, যে ঘরে এই মুহূর্তে আপনার পাসপোর্ট সাইজের কালার ছবি একটা ওখানে সাঁটাতে হবে। তাহলে প্রত্যেককেই এই এনুমারেশন ফর্ম দুটো করে ফিল আপ করতে হবে। দুটো কেন? একটা ফর্ম আমরা নিয়ে নেব, আর একটা ফর্ম তার রিসিভ কপি হিসেবে তাকে সাইন করে তার কাছে থাকবে। তথ্যটা থাকবে যে সে 2025 সালে যখন এসআইআর হয়েছিল তিনি কি তথ্য জমা দিয়েছিলেন বিএলও সাহেবকে, তার তথ্য তার কাছে থাকবে। তার মানে 2025 সালের লিস্টে যে ভোটারের নাম আছে, প্রত্যেককেই এই 2 কপি এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এবার এই ফর্মে কি তথ্য থাকবে? প্রথমত, আপনার নামে ফর্মটা প্রিন্ট হয়ে আসবে। আপনার 25 সালের তথ্য ওখানে দেয়া রয়েছে, সেটা আবার একবার আপনাকে ফিল আপ করতে হবে। আপনার নাম, জন্ম তারিখ, আপনার রিলেশন মানে বাবার নাম, তার ভোটার আইডি কার্ডের নম্বর, আপনার মায়ের নাম, তার ভোটার আইডি কার্ডের নম্বর, যদি ছেলে হয় মানে সে বিবাহিত হয়, তাহলে তার স্ত্রীর নাম, তার আইডি কার্ডের নম্বর, যদি মহিলা হন, বিবাহিত হন, তাহলে তার নাম, তার আইডি কার্ডের তার স্বামীর নাম, তার আইডি কার্ডের নম্বর। এবার যদি তিনি 2002 সালে তার নাম থাকে, যাদের নাম 2002 লিস্টে আছে, তাদের শুধুমাত্র এই এনুমারেশন ফর্মটা সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে বিএলও সাহেবদের কাছে জমা করতে হবে এবং তারা 1 কপি নিয়ে নেবেন এবং 1 কপি রিসিভ করে আপনাকে দিয়ে দেবেন। কোনো কাগজপত্র, কোনো জেরক্স আপনার জমা করতে হবে না। যাদের নাম 2025 সালের লিস্টে আছে কিন্তু 2002 সালের লিস্টে নেই, তাদের ক্ষেত্রে তাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা দাদা দাদি, কারো না কারো নাম 2002 লিস্টে আছে, তাহলে সেই 2002 লিস্টের যেই পেজে তাদের নাম আছে, তাদের শুধু জেরক্স কপিটা একটু সঙ্গে রাখবেন। বাকি আপনাদের যা তথ্য আছে অরিজিনালগুলো সঙ্গে রাখলেই হবে। এবার ধরুন যাদের বাবা মা কেউ বেঁচে নেই, যে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ডেথ হতেই পারে, তাহলে তাদের ক্ষেত্রে একই। তাদের ঠাকুরদা ঠাকুমা দাদা দাদি যে কেউ বেঁচে আছে এবং তাদের 2002
লিস্টে নাম আছে ধরে নেওয়া যেতে পারে, এবং সেখানে যে পেজে নাম আছে সেই পেজটার খালি জেরক্স কপি রাখবেন, এবং বাকি যে তথ্যগুলো সেগুলো আপনারা কাছে রাখবেন এবং সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। অনেক ক্ষেত্রে যারা ফিল আপ করতে পারবেন না তাদেরকে আমরা অ্যাসিস্ট করব কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে। মনে রাখবেন 2002 সালের লিস্টের জেরক্স কপিটা আপনার সঙ্গে রাখতে হবে, বাকি কোনো কাগজপত্রের জেরক্স আপনার রাখার দরকার নেই, সেগুলো প্রয়োজন পড়বে না। ব্যতিক্রমিক ক্ষেত্রটা আলাদা, সেটা আমি পরে আসছি। এবার মনে করুন যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে আছেন, জেলার বাইরে আছেন, এবং যেই সময় আমরা এই এমুনারেশন ফর্মটা আপনার বাড়িতে দিতে যাচ্ছি বা নিতে যাচ্ছি তিনি থাকলেন না, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি করতে হবে, তার ফ্যামিলির যিনি আছেন, বাবা মা হতে পারে, দাদা হতে পারে, বা ভাই হতে পারে, হয়তো দাদা বাইরে আছে, যে কেউ থাকলে তিনি ফর্মটি নেবেন এবং তিনি ফর্মটি ফিল আপ করবেন, এবং তিনি ওই যে নির্দিষ্ট কলামে সাইন করতে হবে, যেখানে ধরুন আপনার দাদা বা ভাইয়ের সাইন করতে হতো যিনি বাইরে আছেন, সেই জায়গায় আপনি সাইন করে দিলেই হয়ে যাবে। ফলে তাকে যে আসতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এবার মনে করুন যারা বিবাহ সূত্রে আমার বুথ থেকে অন্য বুথে চলে গেছে কিংবা অন্য বুথ থেকে আমার বুথে এসছে, সেক্ষেত্রেও তার একই রকম ব্যাপার। যদি মনে করুন তিনি বিবাহ সূত্রে অন্য বুথ থেকে আমার বুথে এসছেন, বা অন্য বিধানসভা ক্ষেত্র থেকে আমার বিধানসভা ক্ষেত্রে এসছেন, আমার বুথে এসছেন, সেক্ষেত্রে তার যদি 2002-এর লিস্টে নাম থেকে থাকে তাহলে তো অসুবিধা থাকছে না। কিন্তু যদি 2002-এর লিস্টে নাম না থাকে, তখনই তিনি যেই বিধানসভা ক্ষেত্রে ছিলেন আগে, বা সেখানে তার বাবা মা ওই যে লিস্টে আছে নাম 2002-এর, সেইটার এক কপি জেরক্স নিয়ে তিনি আসবেন, তাহলে তার তথ্যটা ফিল আপ করা সম্ভব হবে। আরেকটা বিশেষ কথা আমি বারবার বলতে চাই, সেটা হলো যে যারা এই যে এমুনারেশন ফর্মটা দেব সেখানে যে এক কপি ছবি আপনারা লাগাবেন, মনে রাখবেন এই ছবিটাই আপনার যে নতুন ভোটার কার্ড আপনি পাবেন সেই ভোটার কার্ডের গায়ে ওই ছবিটাই থাকবে। কাজেই আপনার ছবিটা এমন দেওয়া উচিত যে ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন, স্পষ্ট এবং আপনাকে আইডেন্টিফাই করা যায়। মনে রাখতে হবেন কোনো রকম টুপি পরে কিংবা মাথা ঢাকা দিয়ে, কান ঢাকা দিয়ে ছবি তোলা চলবে না, সেক্ষেত্রে সমস্যায় আপনি পড়বেন। সেটা আপনারা মাথায় রাখবেন যে ছবিটা কালার হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, স্পষ্ট হবে, আপনাকে আইডেন্টিফাই করা যাবে, সেখানে কোনো রকম মাথায় টুপি বা কাপড় দিয়ে ঢেকে, কান ঢেকে এরকম ছবি আপনারা দেবেন না। এইটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, নইলে সমস্যায় আপনাদেরকে পড়তে হবে। এবার মনে করুন যাদের ক্ষেত্রে একটা সন্তান বাবা মায়ের কাছে থাকে না, সে হয়তো তার দাদু দিদার কাছে বা ঠাকুমার ঠাকুরদার কাছে অন্য অ্যাড্রেসে থাকে এবং সেখানে সে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে একই নিয়ম, যেমনি বিবাহ সূত্রের ব্যাপারটা বললাম, তার বিধানসভা ক্ষেত্র যেখানে আগে ছিল, তার বাবা মা যেখানে থাকছে সেইখানে যদি তার বাবা মার 2002-এর লিস্টে নাম থাকে তাহলে সেই পেজের জেরক্স, যদি বাবা মার নাম না থাকে তাহলে ঠাকুরদা ঠাকুমা মানে দাদা দাদি তাদের নামের যে পেজে আছে সেই জেরক্সটা কাছে রাখলেই, আর বাকি তার যে তথ্য রয়েছে সেগুলো রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। মনে রাখবেন এই যে অনেকে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বে আছেন, যারা বৈধ ভোটার তারা কেউই বাদ যাবে না, এবং যারা আমাদের 2025 সালের লিস্টে আছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র বিশেষ কয়েকটা ক্ষেত্র ছাড়া বাকি জায়গায় তাদের বাদ যাওয়ার কোনো ব্যাপার নেই। আরেকটা জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, অনেকে সেটা নিয়েও দ্বন্দ্বে আছেন। মনে করুন তাদের 2002 সালের লিস্টে নাম আছে, মনে করুন দীনেশ চন্দ্র মণ্ডল, এবার 2025 সালে তার নাম আছে দীনেশ মণ্ডল, কিন্তু বাবার নাম একই এবং ভোটার আইডি কার্ড নম্বরও একই থাকবে। এবার তিনি ভাবছেন যে আমার ওখানে দীনেশ মণ্ডল, এখানে দীনেশ চন্দ্র মণ্ডল, ফলে আমার এটা সমস্যা হতে পারে। কোনো সমস্যা নেই,
এটা একটা আলাদা বিষয়। আপনার নামের বানান বা মিডিল নেম যদি মিসিং হয়ে থাকে বা অ্যাড হয়ে থাকে, বা আপনার নামের বানানের কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে, ধরুন শাহজাহান লস্কর, শাহজাহান অনেক জায়গায় ধরুন 2002-এর লিস্টে তার আছে SAJHN, আবার SAHJHN 25-এর লিস্টে আছে, তারও কোনো সমস্যা নেই। তাকে এভাবেই আমরা আপডেট করব, কিন্তু তার এই নামের বানান বা মিডিল নেম সংশোধন করার জন্য আরেকটা সংশোধনী ফর্ম পাওয়া যাবে। সেই সংশোধনী ফর্ম তাকে ফিল আপ করে আলাদাভাবে জমা করতে হবে, এবং সেক্ষেত্রে তার এই নামের বানান বা মিডিল নেমের যে সমস্যা রয়েছে সেটা সমাধান হয়ে যাবে। এবার যে 11 দফা কাগজের কথা বলা হয়েছে, যারা মনে করুন অনেক পরে ভোটার হয়েছেন, ধরুন 18 বছর বয়সে ভোটার হয় নর্মাল নিয়ম অনুযায়ী, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি 18 বছর বয়সে ভোটার হতে পারেননি, তাহলে সেক্ষেত্রে যদি তিনি পরবর্তীকালে ভোটার হয়ে থাকেন, তার ক্ষেত্রে একই সেই যে 11 দফা কাগজের কথা বলা হচ্ছে, সে স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, তার জন্ম সার্টিফিকেট হতে পারে, জাতীয় কোনো শংসাপত্র হতে পারে, তার কাস্ট সার্টিফিকেট হতে পারে। এই ধরনের 11টা কাগজ যার ক্ষেত্রে কোনো অ্যানসেস্টর নেই, মানে যার কোনো পূর্বপুরুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তিনি এখানের ভোটার আছেন, তার ক্ষেত্রে এই পেপারসগুলো রেডি রাখতে হবে। এই পেপারসগুলোর যে কোনো একটা, তার বাবা মায়ের বা তার যে কোনো একটা রেডি রাখলেই সে এই লিস্টে বৈধ ভোটার বলে গণ্য হবে। এবং যাদের ক্ষেত্রে একেবারে এগুলো নেই, তাদের ক্ষেত্রে এটা সরাসরি ডিএম সাহেব তাদেরকে হিয়ারিং করবেন এবং তাদের জানতে চাইবেন সঠিক তথ্য। তিনি সঠিক তথ্য দিতে পারলে তার এই লিস্টে নাম থাকবে। ফলে এই যে এসআইআর নিয়ে যে বিভিন্ন রকমের গুজব চারিদিকে চলছে এবং মানুষের মনে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা ধন্দ তৈরি হয়েছে, তারা বুঝতেই পারছেন না যে সঠিক বিষয়টা কী। তো সেক্ষেত্রে তাদের জানানোর জন্য আজকের এই ভিডিও। আরও তথ্যের জন্য আপনারা কমেন্টে জানান, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।